তো আজকে আমরা করব উপপাদ্য নম্বর 38 উপপাদ্য। এই উপপাদ্যটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। তো এটা 10 নম্বর অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত যে উপপাদ্য চ্যাপ্টার আছে 10 নম্বর চ্যাপ্টার, সেই 10 নম্বর চ্যাপ্টার 38 নম্বর উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য। আর বইয়ের পাতা অনুযায়ী 164 নম্বর পাতা, দশম শ্রেণীর 164 নম্বর পাতায়। তো এই উপপাদ্যটা যদি করতে গেলে দুটো জিনিস বুঝতে হবে। লেখা আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো তোমরা এর আগে যে উপপাদ্যগুলো করেছো এখানে কিন্তু কোথাও সম্পূরক বা অন্য এইসব ওয়ার্ডগুলো পাওনি। এগুলো অ্যাকচুয়ালি রেডিয়ান্সের যে ইউনিট, রেডিয়ান্স এককের ভাষা। সম্পূরক, পূরক, সমকোণ, আমরা নাহলে এমনিতে কিসে বলি না, ডিগ্রিতে বলি। তো সম্পূরক মানেটা কি তোমরা তো সকলেই জানো যে সম্পূরক মানে কি, কিন্তু তবুও মেন জায়গা থেকে ভুলে যায় মানুষ যে সম্পূরক মানে কিন্তু 180 ডিগ্রি বা 2 সমকোণ। সম্পূরক মানে 180 ডিগ্রি বা 2 সমকোণ। এইটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। যে তাহলে বলছি যে বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ মানে কি, বৃত্তের মধ্যে অবস্থিত বৃত্তস্থ চতুর্ভুজ। যেমন আমরা আগে বললাম বৃত্তস্থ কোণ, বৃত্তের মধ্যে অবস্থিত কোণ। তো সেটা বৃত্তের মধ্যে মানে কোথায় অবস্থিত হবে, সেটা পরিধির সঙ্গে যে কোণটা তৈরি হবে সেটা বৃত্তের মধ্যে। যেটা কেন্দ্রের সঙ্গে কোণ তৈরি হচ্ছে সেটা কিন্তু বৃত্তের ভেতরে হয়েছে, বৃত্তের মধ্যে নয়, বৃত্তের উপরে নয়। তো বৃত্তস্থ চতুর্ভুজ মানে তার একটা বৃত্তের ভিতরে চতুর্ভুজ থাকবে, তার সেই চতুর্ভুজের বিপরীত কোণগুলোকে পরস্পর সম্পূরক, বিপরীত কোণগুলোর সমষ্টি। বিপরীত কোণগুলোকে যদি আমরা যোগ করি, সে বিপরীত কোণগুলোর সমষ্টি হবে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তো এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করাটা যদি আমরা বলি খুবই ইজি। আবার দুরকমভাবে এটাকে আমরা প্রমাণ করতে পারি। তো আমি দুরকমভাবে আমি করতেছি, তোমরা দেখাও তোমাদের কোনটা সহজ লাগে। কিন্তু দুটোই সহজ, কোনোটাই কঠিন নয়। তার মানে কি বলছে না, বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে আমি যদি প্রথমে একটু বুঝে নিই ব্যাপারটা কীভাবে হবে। এটা একটা বৃত্ত। তো এখানে চতুর্ভুজ মানে এর মধ্যে একটা কোনো একটা চতুর্ভুজ আছে, এর মধ্যে একটা চতুর্ভুজ আছে থাকবে। তো এইটা হয়ে গেল বৃত্তস্থ চতুর্ভুজ। তো এই বৃত্তস্থ চতুর্ভুজ এই চতুর্ভুজের কোণগুলি পরস্পর সম্পর্ক। কোণগুলি মানে বিপরীত কোণগুলি। বিপরীত কোণগুলি মানে এই যে ডি কোণের বিপরীত কোণ হচ্ছে বি কোণ, আবার এ কোণের বিপরীত হচ্ছে সি কোণ। তার মানে ডি প্লাস বি, এটা বের করতে হবে 2 সমকোণ। আবার এ প্লাস সি, এইটা সমান প্রমাণ করতে হবে যে 2 সমকোণ। তো এতগুলো যদি আমি বের করি, তবে যে কোনো একভাবে আমি প্রমাণ করে দেখাবো যে এটা সমকোণ, তার 2 সমকোণ, তাহলেই আমি অন্যভাবে দেখে দিতে পারি। তো এইটাকে যদি প্রমাণ করতে চাই তাহলে কীভাবে প্রমাণ করা সম্ভব, কী করে প্রমাণ করা সম্ভব না। একই জিনিস আমাদের এখানে বারবার উঠে আসতেছে যে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এই ভাষাগুলো, এই ওয়ার্ডগুলো। তার মানে তোমাদেরকে জানতে হবে যে কেন্দ্রস্থ কোণ আবার বৃত্তস্থ কোণ। সেইভাবে কিন্তু আমি, যেহেতু এটা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, তোমাদের একটা জিনিস আমি ট্রিক্স বলতে পারো, যতগুলো বৃত্ত সম্পর্ক তোমরা উপপাদ্য পড়েছ সবই কিন্তু কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, এই দুটো কোণকেই আমরা কিন্তু কাজে লাগিয়েছি। শুধু 34 নম্বর উপপাদ্যের ক্ষেত্রে আমরা ত্রিভুজের বহিস্থ বাহুকে নিয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা ওই বৃত্তস্থ আর কেন্দ্রস্থ কোণকেই ব্যবহার করেছি, শুধু একটু অন্যভাবে একটু করেছি। এই ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ কোণের দ্বয়ের সমষ্টির সমান, এটা আমরা কাজে লাগিয়েছিলাম। যা হোক, তো এখানেও কিন্তু যেখানে যদি কেন্দ্র হয়, এর যদি কেন্দ্র হয়, তার মানে এইটা আবার এইটা, মানে এই একটা কেন্দ্রস্থ কোণ, এই একটা কেন্দ্রস্থ কোণ, এই একটা বৃত্তস্থ কোণ, এই একটা বৃত্তস্থ কোণ, আবার এইটা একটা বৃত্তস্থ কোণ, এইটা বৃত্তস্থ কোণ, না বুঝলে না। আবার ঠিক একইভাবে এটা যদি যোগ করি, এইটাও কেন্দ্রস্থ কোণ, এইটাও কেন্দ্রস্থ কোণ। তো এইভাবে দুটো ছবি দুরকমভাবে আঁকতে আঁকতে হবে, তবে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। তো আমি দুরকমভাবেই দুটো আঁকবো, এঁকে তোমাদেরকে বলবো যে কীভাবে কি হবে। সহজ যেটা পদ্ধতি, সেই সহজ পদ্ধতিটা তোমরা বুঝবে তবেই। তার মানে এখানে আমরা আবার বুঝতে পারছি যেহেতু বৃত্তের মধ্যে কোণের ব্যাপারে অঙ্ক উপপাদ্য, তার মানে আমাকে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ এই
ফর্মুলাতে আমাকে প্রমাণ করতে হইবে। তো যদি এই ফর্মুলাতে প্রমাণ করি তাহলে নিশ্চয়ই আমাকে কিছু, যেহেতু শুধু চতুর্ভুজ দিয়ে দিয়েছে, তার আর প্রমাণ করতে বলছে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে এখানে কিন্তু আমরা ওই কেন্দ্রের সঙ্গে কোনো যোগাযোগ মানে কিছু বলা নেই, তার মানে আমাকে অঙ্কনে গিয়ে কেন্দ্রের সঙ্গে আমাকে যোগাযোগ করতে হবে, মানে কেন্দ্র বিন্দুর সঙ্গে আমাকে সংযোগ করতে হবে, সংযোজক সরলরেখা টানতে হবে, তবেই আমরা কেন্দ্রস্থ কোণ পাবো। আর সেই কেন্দ্রস্থ কোণের পরিপ্রেক্ষিতে আমরা বৃত্তস্থ কোণকে মানে কম্পেয়ার করব, তুলনা করব। যখনই তুলনা করব তখনই কিন্তু সেই কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 বৃত্তস্থ কোণ, কারণ আমরা আগেই পড়েছি যে যে কোনো ত্রিভুজের যে কোনো বৃত্তের মধ্যে অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা কিন্তু এই উপপাদ্য অলরেডি করেছি। তো এই উপপাদ্যের যে মানে মেন যে ফান্ডা, এটাকে কিন্তু আমরা প্রত্যেকটা উপপাদ্যের ক্ষেত্রে কাজে লাগাচ্ছি, আর সেটাই কিন্তু কাজে এবারেও আমরা লাগাবো। তাহলে আমরা যদি এবার একটা ছবি আঁকি, আমরা যে স্টেপ, তার স্টেপের প্রথম ধাপটা হচ্ছে এটা, যে যেই মানে উপপাদ্য আমাকে দেওয়া থাকবে প্রশ্নে, সেইটাকে আমি উত্তরের খাতায় একবার লিখবো। আমি লিখেছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, আমি লিখেছি। তার মানে আমার 1 নম্বর যে স্টেপ এরা কমপ্লিট। সেকেন্ড স্টেপটা কি, 2 নম্বর স্টেপটা কি না, 2 নম্বর স্টেপটা বলছে যে আমাকে ছবিটা আঁকতে হবে। বেশ, তাহলে আমি যদি ছবিটা আঁকি, আমি ডান দিকে ছবি আঁকতে পারি বা খাতার উপরে ছবি আঁকতে পারি। তোমাদের পরীক্ষার জন্য খাতা ভেউজ, সেখানে খাতার না বা কমের কোনো ব্যাপার নেই। তো তোমরা পরিষ্কারভাবে আঁকবে, পরিষ্কার ছবি আঁকবে, যে ছবিতে কোনো মানে কোনো যেন জাবরা জাবরি দুবারা মানে লাইনের উপর লাইন টানা এরকম যেন কিছু না হয়। পরিষ্কার পরিচ্ছন্নের উপরে কিন্তু নাম্বার মেনলি ভ্যারি করে। তাহলে আমি একটা, যেহেতু বৃত্তস্থ কোণ, তার মানে বৃত্ত আঁকতে হবে। আমি একটা বৃত্ত এঁকেছি, বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আঁকতে হবে, তা আমি একটা চতুর্ভুজও কিন্তু আঁকবো। তাহলে আমি একটা চতুর্ভুজও আঁকতে যাচ্ছি। যে কোনো চতুর্ভুজ, এখানে কোনো মানে ফিক্স নেই যে তোমাকে এই চতুর্ভুজ আঁকতে হবে। তো আমি চতুর্ভুজও কিন্তু এঁকেছি। তো এই চতুর্ভুজ এবার নাম দিয়ে দেবো, শুধু যে নাম দিচ্ছি কি না এ বি সি ডি। তোমরা ভিতরে নাম দাও বা বাইরে নাম দাও, ওটা কোনো ম্যাটার করে না, কিন্তু নামগুলো যেন পরিষ্কারভাবে হয়, যেন বুঝায়। তাহলে আমি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি, চতুর্ভুজের নাম দিয়েছি। তার মানে এখানে বিপরীত কোণগুলি মানে কোণ ডি আর কোণ বি বিপরীত কোণ, আবার কোণ এ কোণ সি বিপরীত কোণ, পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। সম্পূরক মানে এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু 2 সমকোণ, আবার এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু 2 সমকোণ। আমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে। তার মানে এখানে আর কিছু দেওয়া নেই, মানে যেহেতু মানে উপপাদ্যের মধ্যে যেটা লেখা আছে সেই অনুযায়ী আমার এখানে আর কিছু করার নেই। তার মানে আমি যতটা লিখেছি সেটা আমি লিখবো। এর মানে এটা 2 নম্বর আমার ধাপ হয়ে গেল। 3 নম্বর ধাপটা কি বলছে না, প্রদত্ত। প্রদত্ত মানে কি দেওয়া আছে সেটা লিখবো। তাহলে কি দেওয়া আছে না, এখানে ও কেন্দ্রীয় বৃত্ত দেওয়া আছে, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে আমি সেটাই লিখবো যে মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্তের মধ্যে অবস্থিত চতুর্ভুজ, যার বিপরীত কোণগুলি হলো কোণ এ এবং কোণ বি, এবং মানে কোণ এ কোণ সি কোণ ডি এবং কোণ বি। তাহলে মানে এইটা আমার তখনই কিন্তু লিখে দিতে হবে। তাহলে কি লিখবো, বইয়ে কি লেখা আছে তোমাদের সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় যে বইয়ের লেখাটাই আমাকে একদম মানে কপি করে পেস্ট করতে হবে না। কপি পেস্টের পদ্ধতি কিন্তু কখনো তোমরা যাবে না। তুমি যেভাবে বুঝবে সেভাবে লিখবে, সেভাবেই কিন্তু অঙ্কটা করবে, তবেই কিন্তু তোমার ভাষাতে লেখা হবে, তোমার ভাষাতে হবে। বইয়ের ভাষা চলে গেলে কিন্তু পুরোটাই বই মুখস্থ করতে হবে, আর বই মুখস্থ কিন্তু মানে একদম টু দ্য পয়েন্ট টু দ্য ওয়ার্ড কিন্তু কারো মুখস্থ থাকে না। সেহেতু আমার কথা অনুযায়ী তুমি যেমনভাবে বুঝতে পারছো বা তুমি যেমনভাবে বুঝতেছো, তুমি সেটাকে এইভাবেই কিন্তু লেখার চেষ্টা করবে বা লিখবে। তো তুমি যেভাবে বুঝেছো সেভাবে যদি লিখতে চাও, তাহলে আমি এখানে কি বুঝতে পারছি না, বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে বলছিলাম, বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি। তো বিপরীত কোণ ডি এর বিপরীত কোণ বি, কোণ এর বিপরীত কোণ সি। সম্পূরক মানে এই দুটোকে যোগ করে 2 সমকোণ ভাব প্রমাণ করব, আবার এই দুটোকে যোগ করে 2 সমকোণ প্রমাণ করব। তাহলে আমি কি লিখবো, মনে করি, আমি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ এই ভাষাটা লিখি মনে করি, তার কারণ অ্যাকুরেট তো এটা না, আমি মনে করছি এটাও কেন্দ্রবৃত্ত, এটাও কেন্দ্রবৃত্ত নাও হতে পারে। তাহলে মানে আমি লিখছি ও কেন্দ্রবৃত্ত, মানে তুমি লিখবে ও কেন্দ্রবৃত্ত, কিংবা তুমি লিখবে ডি কেন্দ্রবৃত্ত, কেউ লিখবে এক্স কেন্দ্রবৃত্ত, কেউ লিখবে এম কেন্দ্রবৃত্ত, কেউ লিখবে এ কেন্দ্রবৃত্ত। ওই জন্য বলছি মনে করি, সবাই কিন্তু মনে করছি, অ্যাজুম, এগুলো সব অ্যাজামশান। তাহলে মনে করি ও কেন্দ্রীয় একটি বৃত্ত, ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার
এ এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, যাহার লেখা উচিত যাহার এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। বুঝলে না? তাহলে তোমরা এইভাবে লিখতে পারো যে ও কেন্দ্রবৃত্ত, মনে করি ও কেন্দ্রবৃত্তের এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। আমি লিখছি ও কেন্দ্র একটি বৃত্ত যাহার এবিসিডি হলো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি হলো লেখা উচিত, যাহার এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। তোমার প্রদত্ত এগুলো প্রমাণ করতে হইবে, মানে এবার নেক্সট 3 নম্বর ধাপ হয়ে গেল। 4 নম্বর ধাপ কি? প্রমাণ করতে যেটা হবে সেটা লিখবো, প্রমাণ করতে হইবে। 4 নম্বর ধাপে প্রমাণ করতে কি প্রমাণ করতে হবে এটা কিন্তু এখানে লিখে দেওয়া উচিত। ও কেন্দ্র একটি বৃত্ত যাহার এবিসিডি হল বৃত্তস্থ চতুর্ভুজ এবং বৃত্তস্থ চতুর্ভুজ যাহার, এখানে আমি কেন লিখছি বেশি করে, যাতে তোমরা পরিষ্কার করে বুঝতে পারো, যাহার বিপরীত কোণগুলি হলো, বিপরীত কোণগুলি হলো কি? কোণ এ বিপরীত কোণ সি। তাহলে কোণ এ বি সি, কোণ এ বি সি ও কোণ এডিসি, এডিসি এটা 1 নম্বর। আর 2 নম্বর কোণ বিএডি, বিএডি ও কোণ বিসিডি, এটা 2 নম্বর। তার মানে এইটার বিপরীত এইটা, আমি এটাই এইভাবে লিখেছি, এইটার বিপরীত এইটা। আমি এটা লিখে দেবো কেন? যাতে তোমাদেরও বুঝতে সুবিধা। পরীক্ষার খাতা তো লিখলে, পরীক্ষার খাতা তোমরা যদি লিখো তাহলে যে কেউ খাতা দেখবে সে কেউ বুঝতে পারো যে হ্যাঁ এটা কারেক্ট লেখা আছে। প্রমাণ করতে হইবে কি? যেমন লিখেছেন সেটা আগে লিখব, বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ আমি এখানে অলরেডি লিখেছি বিপরীত কোণ, এইগুলো কি লিখব? অর্থাৎ কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি ইকুয়াল টু 2 সমকোণ। এর 1 নম্বর প্রমাণ করতে হবে। 2 নম্বর প্রমাণ করতে কি বলছে? যে কোণ বিএডি, বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ। না বুঝলে না? এটা 2 নম্বর, মানে এই দুটোকে আমাকে প্রমাণ করতে বলছে যে কোণ এবিসি, কোণ এবিসি মানে এই কোণটা, প্লাস কোণ এডিসি মানে এই কোণটা, এই দুটো কোণের মানে 180 ডিগ্রি বা 2 সমকোণ। আবার কোণ বিএডি মানে এই কোণটা প্লাস কোণ, এই কোণটা প্লাস কোণ বিসিডি এই কোণটা, এই দুটো কোণের মান 180 ডিগ্রি বা 2 সমকোণ আমাকে প্রমাণ করতে হবে। তো আমি আগেই বললাম যে এই রকম থেকে আমি কিছুই প্রমাণ করতে পারবো না, কিন্তু আমরা প্রমাণ করতে পারি। সেটা কীভাবে প্রমাণ করতে পারি সেটা আমি পরে বুঝাবো। এখন আমরা যেটা যাই, যেই প্রসেস যেগুলো করে আসছি, বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণকে ব্যবহার করেছি। তো এখানেও আমি দেখছি এইটা তো একটা বৃত্তস্থ কোণ, এটাও একটা বৃত্তস্থ কোণ, এটাও একটা বৃত্তস্থ কোণ, আবার এটাও একটা বৃত্তস্থ কোণ। তাহলে আমার নেই কোনো কেন্দ্রস্থ কোণ, তো আমাকে কেন্দ্রস্থ কোণ বের করতে হবে। তো কী করে বের করবো? না, আমি যদি সিম্পলভাবে আমি যদি এইটাকে যোগ করি, মানে এ ও সি যোগ করি, তাহলে এইটা একটা কেন্দ্রস্থ কোণ পাবো, এটা বৃত্তস্থ কোণ। আবার উল্টো দিকে কেন্দ্রস্থ কোণ পাবো, এটা বৃত্তস্থ কোণ। না বুঝলেন না? তাহলে আমি যোগ করছি এ ও সি যুক্ত করলাম, তাহলে এটা অঙ্কন। আমি সেটা লিখবো যে অঙ্কন, মানে আমার নেক্সট স্টেপ অঙ্কনে কি না, এ ও এবং ও সি যুক্ত করলাম, এ ও এবং ও সি যুক্ত করলাম। আমি সিম্পল এ ও এবং ও সি যুক্ত করলাম, আমি আর কিচ্ছু করছি না। এইবারে প্রমাণে চলে যাব, মানে আমি ফাইনাল স্টেপে চলে এসেছি। আর প্রমাণে দেখো, আমি আগে বলে দিচ্ছি একবার, তারপরে লিখলে তোমরা বুঝবে ভালো করে। দেখো, আমরা যদি এই কোণটাকে আর এই কোণটাকে তুলনা করি, এই কোণটাকে আর এই কোণটাকে তুলনা করি, আমরা এর আগে কিন্তু পড়েছি যে কেন্দ্রের মধ্যে যে কোণটা বড় আমরা ওটাকে বলি প্রবিদ্যব কেন্দ্রস্থ কোণ, আর যেটা ছোট সেটাকে আমরা লিখি সিম্পল কেন্দ্রস্থ কোণ। তাহলে দেখো, আমরা যদি এই চাপটাকে ধরি, মানে এ বি সি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ এডিসি এবং কেন্দ্রস্থ কোণ এ ও সি। কেন? মানে এই চাপের উপরে তৈরি হয়েছে, মানে এই যে এই কেন্দ্রস্থ কোণ আর এই বৃত্তস্থ কোণ, মানে এইটা আলফা হলে এইটাও আলফা। না বুঝলে না? তো এটা এরকম লেখা তোমার দরকার নেই,
তাহলে আমি না বুঝলে না, তাহলে এ ও সি কেন্দ্রস্থ কোণ আর এডিসি বৃত্তস্থ কোণ। তার মানে কি এ ও সি ইজুকাল টু 2ADC, কেন আমরা আগেই পড়েছিল যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ। তাহলে এ ও সি মানে এই কোণটা ইজুকাল টু এডিসি। আবার ঠিক যদি আমরা এডিসি যদি চাপ নিই তখন কী হবে, তখন এইটা বৃত্তস্থ কোণ, এইটা কেন্দ্রস্থ কোণ, তখন কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, এইটা আসবে। এইটাও কিন্তু এওসি, কিন্তু দেখো আগেটা ছিল ছোট এওসি, এখনটা বড় এওসি। ওই জন্য আমরা বড় এওসিটা কি লিখব না, প্রবৃদ্ধ এওসি, যাতে পরিষ্কারভাবে মানে এর মধ্যে কোনো ছলনা বা চাল চতুরি কিছু নেই, যেটা আমরা ক্লিয়ারলি লিখে দিচ্ছি যেটা আমি কোনটাকে বোঝাতে চাইছি। তাহলে এবার লিখব প্রমাণে কি লিখব না, এডিসি আমি তাহলে যদি এডিসি বৃত্তচাপ লিখি তাহলে আমাকে কি লিখতে হবে, এবিসি কোনটাকে, তাহলে এটা কিন্তু বৃত্তস্থ কোণ হবে না, বুঝলে না। তো সেটা লিখছি এডিসি মানে এই চাপ ভালো করে দেখো, এডিসি মানে এই চাপটাকে যদি ধরি তাহলে এইটা কিন্তু বৃত্তস্থ কোণ, আর তখন কিন্তু এইটা হয়ে যাচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, না বুঝলে না। তাহলে এডিসি বৃত্ত চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, ভালো করে দেখো বৃত্তস্থ কোণ কোনটা, এবিসি, সিম্পল জিনিস। বৃত্তস্থ কোণ এবিসি, কোণ এবিসি এবং কেন্দ্রস্থ কোণ এওসি। কিন্তু দেখো এখন এই চাপটা নিচ্ছি, কোণটা কিন্তু এইটা, কিন্তু এটা বড় কোণ। তাহলে আমি আগেই বলেছি যে কেন্দ্রের মধ্যে দুটো কোণ তৈরি হচ্ছে সবসময়, একটা ছোট একটা বড়। ছোট কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ, আর বড় কোণটাকে আমরা পড়বো প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। এবং তাহলে এটা কি, এটা বড় কোণটা, তাহলে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এওসি। প্রবৃদ্ধ মানে আমি এইটাকে বলছি, ভালো করে দেখো এইটা কিন্তু প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। তাহলে যদি এইবারে যদি আমি সিম্পল দেখো, আমি কেমন ছবি রাখতেছি এবারে, এইটার ক্ষেত্রে আমি ছোটো করে এঁকে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো। তো এইভাবে কি প্রতিটা ছবি প্রত্যেকটা আবার দেখাতে গেলে তাহলে জিনিস শেষ হবে না। এ বি সি ডি, তাহলে এই ক্ষেত্রে কি না, এইটা হয়ে গেল কেন্দ্রস্থ কোণ আর এইটা হয়ে গেল প্রবৃদ্ধ কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ কেন্দ্রস্থ। তাহলে এটাকে আমরা বলি প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, আর আমরা এটাকে কি বলি না, বৃত্তস্থ কোণ। বুঝতে পারলে এবারে? তো ঠিক একইভাবে আমরা লিখবো, এটা এখন এডিসি চাপ, কেন আমরা এই চাপটাকে নিয়েছি, এবার আমরা লিখবো এবিসি চাপ। তাহলে অতএব তার কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু কি, কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু এটা 2, অতএব প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ এওসি ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ কে এবিসি। এখানে আমি লিখতে পারি যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমরা এটা লিখলেও মানে না লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু লিখলে দ্যাট ইজ ভেরি গুড। অতএব প্রবৃদ্ধ এওসি, প্রবৃদ্ধ কোণ এওসি ইকুয়াল টু 2 এবিসি। আমার কি চাই, আমার তো এই দুটোকে তুলনা করবো না, এবিসি তুলনা করবো, এবিসি প্লাস এডিসি তুলনা করবো, তাহলে আমার চাই এবিসি। অতএব কোণ এবিসি ইকুয়াল টু প্রবৃদ্ধ হাফ কোণ এওসি, না বুঝলে না। তাহলে আমি দিচ্ছি এটাকে 1 নম্বর। ঠিক একইভাবে আমি এবারে এবিসি বৃত্তচাপটাকে তুলনা করব। আবার এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত, এইবার আমি যদি আমি এখানে ছোটো করে একটা ছবি এঁকে দিই, কেন ছবিটা আঁকছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। আমি তোমরা কিন্তু পরীক্ষাতে ছবি একটাই আঁকবে। এ বি সি ডি ও, ঠিক আছে। তাহলে এ বি সি চাপের দ্বারা গঠিত, তাহলে এখানে এইটা হয়ে গেল বৃত্তস্থ কোণ, এটা হয়ে গেল বৃত্তস্থ, আর এই কোণটা কি দেখুন কেন্দ্রস্থ, কেন ছোট কোণ কেন্দ্রস্থ। তাহলে এ বি সি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ
কোণ এডিসি এবং কেন্দ্রস্থ কোণ এওসি, কোণ এওসি। অতএব এ কোণ এওসি ইজুকাল টু কি না 2 কোণ এডিসি। আবার এখানে লিখব যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। না বুঝলে না? আমি কোনটা চাই? আবার প্রমাণে চলে যাচ্ছি। আমার এ ডিসি চাই, কিন্তু এ বিসি আমার চাই, মানে এ ওসি না চাই না। তাহলে আমি এ ডিসি নেব। অতএব কোণ এ ডিসি ইজুকাল টু হাফ অফ দ্য কোণ এ ওসি। এটা 2 নম্বর। ভালো করে দেখো, 1 নম্বরে কী দিচ্ছে? কোণ এবিসি, আবার 2 নম্বর আছে কোণ এডিসি। 1 নম্বর আছে প্রবৃদ্ধ হাফ ওএসি, আবার 2 নম্বর আছে হাফ এওসি। আমি কী করবো? আমার প্রমাণে কী চেয়েছিল? এবিসি প্লাস এডিসি, এখানেও আছে এবিসি এডিসি বাম দিকে, তাহলে আমি 1 নম্বর 2 নম্বরকে যোগ করে দেবো। অতএব 1 প্লাস 2 করিয়া পাই। তাহলে 1 নম্বর যোগ করলে কী হবে? কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস হাফ অফ দ্য কোণ এওসি। তাহলে আমার এ বিসি প্লাস এডিসি, যেটা আমার বাম দিকে ছিল অলরেডি, আমার তাহলে এটাকে চেঞ্জ করার দরকার নেই, শুধু আমি এইটাকে চেঞ্জ করবো। হাফ কমন দিলে প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস কোণ এওসি। না বুঝলে না? ইকুয়াল টু, এইবার ভালো করে দেখো দেখিনি যে কোণ এওসি মানে কোনটা। আমি যদি আবার এই ছবিটা আঁকি, একইভাবে ছবিটা আঁকি, আমি কেন বারবার ছবি আঁকছি? যাতে তোমাদের অঙ্ক করার সঙ্গে সঙ্গে বুঝতে পারো। মেন তো ফান্ডা বোঝা। এ বি সি ডি ও, ভালো করে দেখো, এইটা প্রবৃদ্ধ এওসি, এইটা সিম্পল এওসি। তাহলে কতটি কোণ তৈরি হয়েছে? একটা গোল তৈরি হয়নি? বৃত্ত, একটা বৃত্ত মানে কত? 360 ডিগ্রি বা 4 সমকোণ ইজুকাল টু হাফ ইন্টু 4 সমকোণ ইজুকাল টু 2 সমকোণ। কেন কাটাকাটি যাবে? 2 সমকোণ। তাহলে কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইজুকাল টু 2 সমকোণ। আমার তো এটা প্রমাণ হয়ে গেছে, কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইজুকাল টু 2 সমকোণ। ঠিক দেখো, একইভাবে একদম ঠিক একইভাবে আমি এটা যেমন প্রমাণ করেছি, কি আমি এ ও ওসি যোগ করেছি, ঠিক এইবারে দেখো যদি আমরা এইটাকে প্রমাণ করতে চাই বিএডি বিসিডি, সেটা কীভাবে প্রমাণ আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। আমি আর এখানে পরীক্ষা আমার করার দরকার নেই। দেখো যেমন ছবি আঁকছি আমি তেমনই ছবিটা আঁকতেছি। আবার এ বি সি ডি, এটা কেন্দ্র ও। দেখো আমরা এ ও ওসি যোগ করেছিলাম, কারণ তবেই তো আমি এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ পেয়েছিলাম। উল্টোভাবে আমার কোণ চাই বিএডি, এই কোণটা চাই, তাহলে এর কেন্দ্রস্থ কোণ এদিকে হবে। দেখো আমরা এইটা যোগ করব, এটা ও। ভালো করে দেখো, তাহলে তখন কি লিখতে হবে? বিসিডি চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ বিএডি এবং কেন্দ্রস্থ কোণ বিওডি, প্রবৃদ্ধ বিওডি। আবার একইভাবে বিএডি চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ বিসিডি এবং কেন্দ্রস্থ কোণ বিওডি। না বুঝলে না? তাহলে একইভাবে প্রমাণ করা যাবে যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইজুকাল টু 2 সমকোণ, যেমন করেছি, শুধু অঙ্কনটা আমাকে পাল্টে দিতে হবে। তো কেউ যদি এইভাবে প্রমাণ করতে চাও, অঙ্কনটা শুধু পাল্টে দিলে, আমরা এখানে অঙ্কনে কি করেছি? এও ওসি যোগ করেছি। যখন আমি বিএডিকে প্রমাণ করব তখন বিওডি যোগ করব। না বুঝলে না? তো সেহেতু এত কিছু পরীক্ষা করার দরকার নেই। আমি একইভাবে লিখব। কি লিখব না, শুধু একটা ভাষা লিখে দেবো, অনুরূপভাবে বিও ও ওডি যুক্ত করে প্রমাণ করতে পারি কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইজুকাল টু 2 সমকোণ। আমি কিন্তু এটা প্রমাণ করলাম না, আমি শুধু লিখে দিলাম। যেইভাবে এইটা যেইভাবে করলাম প্রমাণ করে, ঠিক একইভাবে অনুরূপভাবে বিও ও ডি যুক্ত করে প্রমাণ করতে পারি যে বিএডি কোণ প্লাস কোণ বিসিডি ইজুকাল টু 2 সমকোণ। তাহলে এটা প্রমাণিত। না বুঝলে না?
তাহলে আমি এইটাও যেমন দুই সমকোণ প্রমাণ হয়েছে, তাহলে একইভাবে এটাও কিন্তু আমি দুই সমকোণ প্রমাণ করতে পারি। সেই জন্য আমি এটা প্রমাণ করলাম না, করার দরকার নেই তোমাদেরও, শুধু একটাকে দেখিয়ে বাকিগুলোকে অনুরূপভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে যে ফান্ডা, না বুঝলে না? তাহলে আমি আবার একবার বলে দিচ্ছি, তারপর আমরা আবার অন্য পদ্ধতি একই মানে উপপাদ্যকে আমরা আর একবার অন্য পদ্ধতি আমি প্রমাণ করে দেখবো, চেষ্টা করবো যে হয় কি না হয়। সেটাও খুব ইজি পদ্ধতি, এর থেকে ছোটো পদ্ধতি, কিন্তু সহজ নয়, সেটা মনে রাখবেন। আমরা যেহেতু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণকে বারবার ব্যবহার করছি, তো মনে রাখতেও আমাদের খুব সুবিধা, আর মনে থাকবেও সবারও। তাহলে একইভাবে কী বলছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে আমাকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে। তোমাদের আর একটা কথা বলছি, পরীক্ষায় এই ছবিটা এইটা এত ছবি দরকার নেই, তোমরা শুধু সিম্পল এই ছবিটা আঁকবো, পরিষ্কারভাবে রেখে দেবে, থাকলেই এনাফ। তাহলে আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি, একটা বৃত্ত এঁকেছি, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি। তার আমি বিপরীত কোণগুলো দেখিয়েছি, যে কোণ বি এর বিপরীত কোণ ডি, এই যে কোণ ABC বিপরীত কোণ ADC, আবার কোণ BAD বিপরীত কোণ BCD। তাহলে প্রমাণ করতে হবে ABC প্লাস ADC ইকুয়াল টু 2 সমকোণ, আবার BAD প্লাস BCD ইকুয়াল টু 2 সমকোণ। সেই জন্য আমাকে কী বের করতে হবে না, A ও OC যোগ করেছি, কেন আমি কেন্দ্রস্থ কোণ চাই, যেহেতু আমি এইটা প্রমাণ করছি কোণ ডি, তাহলে কেন্দ্রস্থ কোণ এই দিকে চাই, তো এইটা যোগ করলে আমরা এই পাবো না কোণটা। তাহলে বৃত্তস্থ কোণ ডি দেখাতে গিয়ে আমাকে এই A ও OC যোগ করেছি, বৃত্তস্থ কোণ বি দেখাতে গিয়ে A ও OC যোগ করেছি, সেই A ও AC কে যোগ করলাম, কেন অঙ্কনে প্রমাণ না। এবার দেখো, প্রথমে আমি লিখেছি ADC চাপের উপর চাপ দ্বারা গঠিত, তোমরা ABCও লিখতে পারো, কোনো ব্যাপার নেই, যেটা আমরা পরে লিখেছি তোমরা আগে লিখতে পারো। তাহলে ADC বৃত্তচাপ দ্বারা গঠিত, বৃত্তস্থ কোণ ABC এবং কেন্দ্রস্থ কোণ AOC, এটা বাইরের AOC, জন্য প্রবৃদ্ধ AOC। অতএব কোণ AOC বা প্রবৃদ্ধ AOC ইকুয়াল টু 2ABC, আবার ABC ইকুয়াল টু হাফ অফ দ্য প্রবৃদ্ধ AOC। আবার ABC চাপ দ্বারা গঠিত, বৃত্তস্থ কোণ ADC এবং কেন্দ্রস্থ কোণ AOC। অতএব AOC ইকুয়াল টু 2ADC, অতএব ADC ইকুয়াল টু হাফ অফ দ্য AOC। এবার 1 নম্বর 2 নম্বর যোগ করবো, তাহলে হাফ অফ দ্য AOC, কি না, ABC প্লাস ADC ইকুয়াল টু হাফ AOC প্লাস হাফ প্রবৃদ্ধ AOC। হাফ কমন দিলে AOC প্লাস প্রবৃদ্ধ AOC, মানে AOC এইটা, প্রবৃদ্ধ AOC এইটা, তাহলে দুটো মিলে একটা 360 ডিগ্রি বা 4 সমকোণ, অতএব হাফ দিয়ে গুণ করলে 2 সমকোণ। অতএব কোণ ABC প্লাস কোণ ADC ইকুয়াল টু 2 সমকোণ। 1 নম্বর প্রমাণ হয়ে গেল। 2 নম্বর প্রমাণের ক্ষেত্রে কী করবো, আমি আর প্রমাণ করবো না, শুধু বলে দেবো যে অনুরূপভাবে BOOD ভালো করে দেখতে হবে কিন্তু, BOOD যুক্ত করিয়ে প্রমাণ করতে পারি কোণ BAD প্লাস কোণ BCD ইকুয়াল টু 2 সমকোণ। এটা প্রমাণিত। এটাই আমাকে প্রমাণ করতে চেয়েছিল। আর 38 নম্বর উপপাদ্য কিন্তু এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব উপপাদ্যগুলো খুবই সহজ, দেখতে মনে হচ্ছে একদম বড় জটিল কিছু একটা জিনিস, কিন্তু কিছুই না। তাহলে এরপর আমরা এই উপপাদ্যটাকে আমরা আরেকটা নতুন পদ্ধতিতে প্রমাণ করার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। সেটা সহজ তোমাদের যদি লাগে তাহলে সেটাকে তোমরা ফলো করতে পারো। তাহলে ওকে, তাহলে আমরা নেক্সট পদ্ধতি চলে যাচ্ছি। তাহলে আমরা এই মানে একই উপপাদ্য 38 নম্বর উপপাদ্যটাকে যদি আমরা অন্যভাবে মানে প্রমাণ করি, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তার মানে একইভাবে আমাকে কী করতে হবে না, একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে। তাহলে যদি বৃত্তস্থ চতুর্ভুজ আমরা আঁকি, তাহলে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত কোণ মানে কোণ A আর কোণ C বিপরীত কোণ, আবার কোণ D কোণ B বিপরীত কোণ। তাহলে প্রদত্ত কি প্রদত্ত না, মনে করি ABCD হইল বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আর কিছু আমার এখানে নেই, আমি লিখতে পারি যে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বিপরীত কোণগুলি হলো তাহলে কি, কোণ BAD প্লাস কোণ BCD এরা, এবং কোণ ABC ও কোণ ADC, মানে এগুলো পেয়ার, মানে এগুলো জোড়া। এর 1 নম্বর জোড়া, এটা 2 নম্বর জোড়া। বিপরীত কোণগুলো আমরা পেয়ে গেছি। এবারে কী লিখবো না, অঙ্কন, প্রমাণ করতে হইবে প্রতিটা ধাপ কিন্তু এটা 1 নম্বর ধাপ, 2 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ, 4 নম্বর ধাপ, এইভাবে কিন্তু ধাপে ধাপে করতে হবে। প্রমাণ করতে হইবে কি না, বিপরীত পরস্পর সম্পূরক। তাহলে বিপরীত
কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 2 সমকোণ। 1 নম্বর প্রমাণ করতে হবে। 2 নম্বর, কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ। যেমনভাবে আগেটা করছিলাম এটা একইভাবে হবে। 2 নম্বর প্রমাণ। অঙ্কন। এখানে কি অঙ্কন করবো, এটা কিভাবে আমি অঙ্কন করব ভালো করে দেখো তোমরা। আমরা একটু আগে পড়েছিলাম যে বৃত্তংশস্থ চতুর্ভুজ, না বুঝলে না, বৃত্তংশস্থের মধ্যে অবস্থিত। তো সেই বৃত্তংশস্থকে আমরা কাজে লাগাবো। বৃত্তংশস্থকে কাজে লাগিয়ে কি হবে না, যদি আমরা এসি কর্ণ যোগ করে দিই, আবার বিডি কর্ণ যোগ করে দিই, ভালো করে দেখো, এসি এবং বিডি কর্ণ যোগ করি, তাহলে কি হবে না, এই বৃত্তংশস্থের মধ্যে অবস্থিত, এই বৃত্তংশস্থের মধ্যে অবস্থিত কি না, এই কোণটা সমান হবে। আবার এই কর্ণ যোগ করাতে এই বৃত্তংশস্থ, মানে এই বৃত্তংশস্থের মধ্যে অবস্থিত এই কোণটা সমান হবে। আমরা একটু আগে বললাম না যে একই বৃত্তাংশস্থের মধ্যে অবস্থিত সমস্ত কোণগুলি সমান। দেখো লিখছি, অঙ্কন। কর্ণ এসি ও ডিবি বা বিডি যুক্ত করিলাম। প্রমাণ। কেন ওই বৃত্তংশস্থকে আমরা কাজে লাগাচ্ছি। প্রমাণ কি বলছে দেখো, একই বৃত্ত, আমি যদি এবারে যদি সিম্পল একটা ছবি আঁকি, মানে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, মানে বোঝার সুবিধার ক্ষেত্রে, এ বি সি ডি, তাহলে কোণ এডিবি, আচ্ছা এইবার দেখো, আমি শুধু বিডি কর্ণকে দেখাচ্ছি এখানে। বিডি কর্ণকে দেখাতে আমার কি হবে না, ভালো করে দেখবে কিন্তু, যদি আমরা ডিএবিসি এই বৃত্তাংশটা নিয়ে নিই, তাহলে দেখো এই দিকে দুটো কোণ আছে। কি কোণ আছে না, একটা কোণ আছে এই কোণটা, না বুঝলে না, একটা কোণ আছে এই কোণটা, আর একটা কোণ আছে এই কোণটা। দুটো কোণ আছে তো, মানে একই বৃত্তাংশের মধ্যে, তাহলে এই দুটো কোণ কি হবে, সমান হবে। এই দুটো কোণ সমান হবে। তাহলে প্রমাণ কি হয়েছে, অতএব কোণ এ ডিবি ইকুয়াল টু এসিবি, এডিবি মানে এইটা ইকুয়াল টু এসিবি। ও এইখানে হ্যাঁ তাই তো, তাই বলি, এসিবি এইটা মানে এইটার এটা সমান। কেন ভালো করে দেখো, একই দিকে একইভাবে অবস্থিত, একই বৃত্তাংশে একই বৃত্তস্থ কোণ। কারণ একটু আগে তো আমরা বললাম যে একই বৃত্তাংশের মধ্যে অবস্থিত বৃত্তস্থ কোণগুলি সমান হয়, তাহলে এ ডিবি আর এসিবি সমান। আবার একইভাবে কোণ বিএসি ইকুয়াল টু কোণ বিডিসি, বিএসি মানে এইটা, আবার বিডিসি মানে এটা। কেন আবার এই বৃত্তাংশের মধ্যে অবস্থিত এই কোণটা, আবার এই কোণটা সমান, একই বৃত্তাংশের মধ্যে অবস্থিত, না বুঝলে না। আবার কোণ এডিসি ইকুয়াল, দেখো এডিসি ইকুয়াল কত না, এডিবি, কোণ এডিবি প্লাস বিডিসি, তাই নয় কি, মানে এইটার নাম হচ্ছে এডিসি। তাহলে এডিসি ইকুয়াল টু এইটা বি, তাহলে এইটা প্লাস এইটা, সেটা লিখেছি তো যে এডিবি প্লাস এডিসি, সরি বিডিসি, নট এডিসি, বিডিসি, না বুঝলে না। তাহলে অতএব আমার কি চাই, এডিসির সঙ্গে কী যোগ করতে হবে, বিডিসি। তাহলে আমি দুদিকেই বিডিসি যোগ করে দেবো। ভালো করে দেখো, কোণ এডিসি প্লাস কোণ বিডিসি, মানে এডিসি আবার বিডিসি, আমি দুটো কোণে যোগ করে দিলাম। তাহলে এখানেও কী করবো, যোগ করবো এ ডিবি এডির সঙ্গে এ বিসি যোগ করছে, সরি এ বিসি কেন যোগ করছি, আমি ত্রিভুজ ধরার জন্য। তাহলে এ সিবি
আচ্ছা এডিবির জায়গায় আমি বলছি এসিবি, আচ্ছা ইজ ইকুয়াল টু এডিবি প্লাস বিডিসি প্লাস এবিসি যোগ করলাম, এবিসি ইজ ইকুয়াল টু দেখো এডিবি মানে কি এসিবি, কোন এসিবি প্লাস বিডিসি মানে কি বিডিসি মানে বিএসসি, বিএসসি প্লাস এবিসি। এইবার আমরা যদি এখানে চলে যাই, দেখো এডিসি এবিসি মানে আমার যেটা প্রমাণ করেছিল এডিসি এবিসি, এসিবি এসিবি মানে আমার এই কোণটা, এটা 1 নম্বর, বিএসসি বিএসসি মানে এই কোণটা 2 নম্বর, এবিসি মানে এই কোণটা 3 নম্বর। তাহলে এটা কি মানে এইরকম এইরকম এরকম এইরকম, তো এ বি সি মধ্যে এটাই হচ্ছে কোণ সি, কোণ বি, কোণ এ, এটা কি এটা ত্রিভুজ ইজ ইকুয়াল টু 2 সমকোণ। কেন একটা ত্রিভুজের 3টে কোণ সমস্যা 180 ডিগ্রি বা 2 সমকোণ, তাহলে এইটা সমান এটা 2 সমকোণ প্রমাণ হলো না, হলো না? ঠিক একইভাবে অনুরূপভাবে প্রমাণ করতে পারি কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। প্রমাণিত। আমি এইটা যেমন একটা দেখেছি তখনও, এখানে একটা দেখালাম, দুটো দেখার দরকার নেই। এইটা কিন্তু দেখাতে হবে, একটা ত্রিভুজ দেখাতে হবে, এইটা দেখাতে পারলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে, যেহেতু একই বৃত্তাংশস্থ কোণ। তবুও আমার মনে হয়, আমি এটা আরেকবার বলছি, কিন্তু আমার মনে হয় আগের পদ্ধতিটাই সব থেকে সহজ পদ্ধতি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণকে ব্যবহার করে আমার কাজে লাগানো। তাহলে এটা কি বলছে দেখা ভালো করে না, এডিবি এই কোণটা আর এসিবি এই কোণটা সমান, মানে আমার এই কোণটা আবার এই কোণটা সমান, কেন একই বৃত্তাংশের মধ্যে অবস্থিত। আবার বিএসি এই কোণটা, আবার বিডিসি, আবার এইটা বিডিসি এই কোণটা সমান, কেন এটাও একই বৃত্তাংশের মধ্যে অবস্থিত। এইবার আমি শুধু জাস্ট যোগ করে দিয়েছি, এবার দুটোর সঙ্গে এবিসি যোগ করেছি, যোগ করতে আমার একটা ত্রিভুজ পেয়ে গেছি, এই ত্রিভুজটাকে আমরা কাজে লাগিয়েছি। তাহলে এইভাবে কিন্তু অঙ্ক করা থেকে আগেটা করবে, এটা খুব সহজ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণকে ব্যবহার করে, খুব ইজি পদ্ধতি। তাহলে আমাদের আর বাকি থাকলে মাত্র একটি উপপাদ্য, সদৃশ্যতার একটা উপপাদ্য, 48 নম্বর উপপাদ্য, সেটা আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই করবো। তার আগে সদৃশ্যতা সম্বন্ধে একটু বুঝবো, যে সদৃশ্যটা কী, সদৃশ্য কীভাবে প্রমাণ করতে হয়, কাকে বলে, সর্বসময় মানে সদৃশ্য কিনা। যাও আমরা এইভাবে পড়বো, পরে তাহলে আমরা নেক্সট ভিডিওতে কিন্তু আমরা 48 নম্বর উপপাদ্য করবো। সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য, কেন এটা অলরেডি এই 48 নম্বর উপপাদ্য কিন্তু পরীক্ষার সময় এসেছে, 2018-তে এসেছিলো, তারপরে 2019-20 যদি না আসতে থাকে, আমার কাছে 2020 কোনো প্রশ্ন নেই, 2020-তে যদি না আসতে থাকে, তাহলে 2021-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে।